বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 14 মার্চ 29 ফাল্গুন এবং ফার্সি 24 এসফান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে।
ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বাহরাইনে সৌদি সেনা সমাবেশের প্রায় 1 দশক পার হতে চলল। ক্রমেই চোরাবালিতে আটকে পড়ছে সৌদি আরব। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনায় 1 বছরে আত্মহত্যা করেছে 14,436 জন নারী পুরুষ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পণ্যবাহী জাহাজে সন্ত্রাসী হামলায় দখলদার ইসরায়েল জড়িত বলে সন্দেহ। আইআরজিসি বলেছে শত্রুদের ভেতরটা একেবারেই ফাঁকা। ইয়েমেনে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান। হুদাইদায় সৌদি জোটের হামলা প্রতিহত করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে আক্রান্তদের বেশিরভাগই তরুণ। এবং ভাঙাপানিয়া নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ঠাট্টা করলেন তৃণমূল নেতা সৌগত রায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ভূমধ্য সাগরে পণ্যবাহী কার্গো জাহাজে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলকে প্রধানত সন্দেহ করা হচ্ছে। ইরানের একটি সূত্র নূর নিউজকে একথা জানিয়েছেন। ওই সূত্র বলেছে জাহাজের বিদ্যমান ভূ রাজনৈতিক অবস্থান এবং এর গন্তব্য বিবেচনা করে জোরালো সম্ভাবনা রয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী কিয়াসি শুক্রবার নূর নিউজকে জানান তাদের শিপিং লাইনের একটি কার্গো জাহাজে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি জানান জাহাজটি ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল। তিনি জানান একটি বিস্ফোরক বস্তু জাহাজে আঘাত করলে জাহাজের ছোটখাটো পর্যায়ের ক্ষতি হয়, তবে কেউ হতাহত হয়নি। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত বুধবার। জাহাজে বিস্ফোরণের পর ইরানের তদন্ত টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। ওই টিমের একজন সদস্য নূর নিউজকে জানিয়েছেন অনেক উচ্চতা থেকে জাহাজে কোনো বিস্ফোরক দ্রব্য আঘাত হেনেছে এবং ধারণা করা হচ্ছে কোনো উড়ন্ত বস্তু থেকে ওই বিস্ফোরক দ্রব্য ছোড়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে এবং ইরানের জাতি বিজয় লাভ করেছে। আজ স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সঙ্গে জড়িত অধ্যাপকদের এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরো বলেন ইরানি জাতি নিজের সম্মান বিকিয়ে দেয়নি, ধৈর্য ধারণের মাধ্যমে শত্রুদেরকেই পরাজিত করতে সক্ষম হয়েছে। মেজর জেনারেল সালামি বলেন ইরানের কাছে রয়েছে বহু অত্যাধুনিক অস্ত্র। শত্রুরা যে ধরনের অস্ত্রে সজ্জিত ইরানের কাছে সে ধরনের অস্ত্র রয়েছে। শত্রুরা বাহ্যিকভাবে ভয়ানক রূপ ধারণ করলেও তাদের ভেতরটা ফাঁকা বলে তিনি মন্তব্য করেন। ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর থেকেই আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলো শত্রুতা করে এসেছে, এখনো সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর মাঝেও ইরান সমরাষ্ট্র সহ সব ক্ষেত্রেই উন্নতি করেছে। শত্রুর কোনো হুমকিকে দেশটি এখন আর পরোয়া করে না। ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে তার দেশের সংকট
আরো বাড়বে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে। আব্দুস সালাম বলেন, মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধ ভাঙার কোনো বক্তব্য নেই, কোনো যুদ্ধবিরতির উপযুক্ত পদক্ষেপও না। এটি প্রকৃতপক্ষে বিকল্প একটি পথ, যার মাধ্যমে সৌদি আরব কূটনৈতিকভাবে আবার অবরোধ শুরু করতে পারবে। গতকাল শনিবার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্দুস সালাম। তিনি বলেন, যদি আমেরিকা যুদ্ধবিরতির ব্যাপারে খুব আন্তরিক হতো, তাহলে তারা চূড়ান্তভাবে আগ্রাসন এবং অবরোধের অবসান ঘটানোর ব্যবস্থা করত। এদিকে ইয়েমেনের হুথিরা, আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সফলতার সঙ্গে পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের একটি হামলা প্রতিহত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথি আন্দোলনের পক্ষ থেকে প্রচারিত একটি বিবৃতির বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী ওই বিবৃতিতে সুস্পষ্ট করে আরো বলেছে, পুরো দেশ সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী দেশগুলো এবং ভাড়াটে সন্ত্রাসীরা সবসময় ইয়েমেনি সামরিক বাহিনীর গুলির আওতায় থাকবে। এছাড়া মারিব প্রদেশে যেসব ভাড়াটে সন্ত্রাসী সৌদি জোটের পক্ষে যোগ দিয়েছে, তাদেরকে সাধারণ ক্ষমা সুযোগ গ্রহণ করে প্রিয় মাতৃভূমির পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলছেন, যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। এদিকে বিএনপির মহাসচিব বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে ফেলেছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলছেন, যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। তাদের দৃষ্টি এখন কে কি পোশাক পরল, কে কত টাকার ঘড়ি পরল ইত্যাদি। বিএনপি রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। আজ রোববার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো মন্তব্য করেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন গভীর হতাশায় নিমজ্জিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশার কারণে বিএনপি এখন তীব্র মনোপীড়ায় ভুগছে। রাজনীতি ভুলে ব্যবহার্য বিষয় এখন তাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে বলেন, অন্যের বিরুদ্ধে বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল বলেন, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি শাসনামলে বেগম জিয়ার পাশাপাশি একজন যুবরাজ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সমালোচনার নামে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার, এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যাচার চালাচ্ছেন। আর এর জবাব দিলে বিএনপির কেন এত গাত্রদাহ হয় তা জানতে চান ওবায়দুল কাদের। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে ফেলেছে। তিনি উল্লেখ করেন, এয়ারপোর্টের সামনে এলিভেটর এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে। জনগণের টাকা নিয়ে যে এই সমস্ত তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে কেন ভেঙে পড়ছে। তিনি বলেন, পৃথিবী ও মানব সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে ডার্টি বললেও এটা খুব খারাপ কিছু বলা হয়। আমরা বাংলাদেশকে দেখছি আমাদের রাজনীতিকে কোথায় কিভাবে একেবারে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কুপিবাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এখন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা দেখছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রাজধানীর শ্যামলী টিভি হাসপাতালে ওয়ান স্টপ টিভি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম জানান, এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ। আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা প্রয়োজন হচ্ছে। অধ্যাপক এবিএম খুরশিদ আলম বলেন, গত 2 মাসে আমার কাছে কখনোই আইসিইউ এ বেডের জন্য কোনো অনুরোধ আসেনি, কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ এ বেড পাওয়া যাচ্ছে না। সবাইকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গেল 2 মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরো বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, অশুভ শক্তির বিনাশ চাই। তিনি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাজরা মোড়ে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে এবং শরীরের অন্যত্র আঘাত পেয়ে আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মমতা আজ পায়ে প্লাস্টার থাকা অবস্থায় হুইল চেয়ারে বসে এক পদযাত্রায় সামিল হন এবং পরে হাজরা মোড়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মমতা আজ বলেন, শারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা অনেক বড়, গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। গণতন্ত্র পদদলিত হচ্ছে। আপনারা জানেন, আমি 20-25 কিলোমিটার হেঁটে চলার লোক। আমার পা যখন হাঁটে, আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে, মাথাও হাঁটে। আমার পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় বলেছেন, বিজেপির অবস্থা খুব খারাপ। যোগ্য প্রার্থীর অভাবে আগেই হেরে গেছে দলটি। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি কথা বলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, বিজেপির অবস্থা খুব খারাপ। যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই তারা হেরে গেল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রসঙ্গে আজ রোববার অধ্যাপক সৌগত রায় এমপি ওই মন্তব্য করেন। যে অবস্থা কত খারাপ, ওদের মধ্যে যোগ্য প্রার্থীর কত অভাব, এই তালিকায় সেটা পরিষ্কার হল। ওরা 4 জন সাংসদকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে 1 জন রাজ্যসভার মনোনীত সংসদ আর 3 জন হচ্ছে লোকসভার নির্বাচিত সাংসদ। তার মানে এরা যদি জেতেন তাহলে তাদের আসনে আবার উপনির্বাচন হবে। এটা কেউই চায় না। ওদের তো প্রার্থী নেই, কি করবে? ওদের তো মুখ নেই, কি করবে? এদের আবার ডেকে নিয়ে আসছে লকেটকে, বাবুল সুপ্রিয়কে, নিশীথ প্রামাণিক। তার ফলে বিজেপি আগেই হারার আগেই হেরে গেল, বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। অন্যদিকে আজ তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, বিজেপিতে এখন নতুন ও পুরনোদের মধ্যে প্রবল লড়াই। সেসব মেটানোর পাশাপাশি প্রার্থী হওয়ার মতো মুখেরও অভাব। সেই জন্যই প্রকাশ পেয়েছে প্রার্থী তালিকায়। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার দাবি, আমরাই ক্ষমতায় আসছি। মন্ত্রিসভা কেমন হবে তার স্পষ্ট ছবি রয়েছে প্রার্থী তালিকাতেই। বিজেপির এমন সাফাই সত্ত্বেও তাদের প্রার্থী তালিকায় এমপিদের নাম থাকায় ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা ও কটাক্ষ করা হয়েছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ আরো 5 জন নিহত হয়েছে। সাবেক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে আজ অন্তত 3 জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ইয়াঙ্গুনের নিকটবর্তী বগর শহরে গুলিতে নিহত হয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। জেড পাথরের খনির জন্য সুপরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় হপাকান্তে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কাচিন ওয়েব নামের স্থানীয় গণমাধ্যম। গত মাসে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান আন্দোলনে শনিবার পর্যন্ত 80 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এখন স্বাগত জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাহরাইনে সৌদি সেনা সমাবেশের পর প্রায় ১ দশক অতিক্রান্ত হতে চলল। সৌদি আরবের এ পদক্ষেপ ওই দেশটির ভেতরে ও এ অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলেছে সে সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, আর একটি পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। বাহরাইনে সৌদি সেনার সমাবেশের পর প্রায় ১ দশক অতিক্রান্ত হতে চলল। বাহরাইনে স্বৈর সরকার বিরোধী গণ আন্দোলন দমনের জন্য ২০১১ সালের ১৪ মার্চ সৌদি আরব সেদেশে সেনা পাঠায়। সৌদি আরবের এই পদক্ষেপ ওই দেশটির ভেতরে ও এ অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলেছে সেটাই এখন প্রশ্ন। বাহরাইনে সেনা পাঠানোর পর সৌদি আরবের অভ্যন্তরে এই নিয়ে তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে। কারণ বাহরাইনের অবৈধ ও রাজতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে সেদেশে গণ আন্দোলন দমনের জন্য ওই সামরিক অভিযানে খোদ সৌদি আরবের ব্যয় অনেক বেড়ে গেছে এবং এসব খরচ মেটানোর জন্য সৌদি সরকার অভ্যন্তরীণ বিভিন্ন উৎসকে কাজে লাগাচ্ছে। ফলে চাপ পড়েছে দেশটির জনগণের উপর। গত ১ দশকে সৌদি আরবে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছে। ফলে দেশটির সরকার জনসেবামূলক বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে দিতে এবং বাজেট হ্রাস করতে বাধ্য হয়েছে। এর ফলে দেশটির ভেতরে সরকারের প্রতি গণ অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। এছাড়া বিভিন্ন কারণে সৌদি সরকারের উপর শিয়া মুসলমানরা অনেক আগে থেকেই ক্ষুব্ধ। এরপর শিয়া অধ্যুষিত বাহরাইনে রিয়াদের হস্তক্ষেপের কারণে খোদ সৌদি আরবে শিয়া মুসলমানদের মধ্যে অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করেছে। কারণ বাহরাইন ও সৌদি আরবে বসবাসকারী শিয়া মুসলমানদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। সৌদি সেনা মোতায়েনের ফলে বাহরাইনের জনমনেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বাহরাইনের বেশিরভাগ মানুষ মনে করেন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আলে খলিফা সরকার সৌদি আরবকে জবরদখলের সুযোগ করে দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বাহরাইনে সৌদি সেনার সমাবেশ ওই দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বাহরাইনে সৌদি সেনার সমাবেশের আরেকটি কুফল হচ্ছে এতে করে অন্যান্য আরব দেশেও হস্তক্ষেপের পটভূমি তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত অন্য দেশকেও অবশ্যই সৌদি আরবের কথা মতো চলতে হবে। এ প্রসঙ্গে বাহরাইনের পর ইয়েমেনে সৌদি আগ্রাসনের কথা উল্লেখ করা যায়। ইসরায়েলি টিভির রাজনৈতিক বিশ্লেষক অরি শায়েবাত বলেছেন, বাহরাইন পুরোপুরি সৌদির নির্দেশে চলছে এবং মানামার কোনো স্বাধীনতা নেই, তবে এ অবস্থাও বেশি দিন স্থায়ী হবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনাকালে আত্মহত্যা বেড়েছে 44.36%। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আত্মহত্যার ঘটনা বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে 32%-এরই কোনো কারণ জানা যায়নি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনার 1 বছরে আত্মহত্যা করেছে 14,436 জন নারী পুরুষ। 2019 সালের চেয়ে 2020 সালে করোনাকালে আত্মহত্যার পরিমাণ বেড়েছে 44.36%। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আত্মহত্যার ঘটনা বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে 32%-ই কোনো কারণ জানা যায়নি। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এসব আত্মহত্যার ঘটনার মূল কারণ উল্লেখ করা হয়েছে পারিবারিক জটিলতা, সম্পর্কের অবনতি, পড়াশোনা নিয়ে হতাশা এবং আর্থিক সংকট। 2020 সালের 8 মার্চ থেকে 2021 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি জাতীয় পত্রিকা, 19টি স্থানীয় পত্রিকা, হাসপাতাল ও থানা থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য 322টি আত্মহত্যার ঘটনাকে বেছে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজধানীর একজন হোমিও চিকিৎসক গোলাম রাব্বানী রেডিও তেহরানকে বলেছেন, আত্মহত্যার প্রবণতা টের পেলে সে ব্যাপারে কাউন্সিলিং এবং ওষুধ প্রয়োগ করে তা হ্রাস করা যেতে পারে। এতে ব্যয়ও কম। কেউ কাছে মনের কষ্টে
কষ্টে আত্মহত্যা করে। তো এই মনের কষ্টে আত্মহত্যা করে এইটা যদি ফ্যামিলিটাকে ধরতে পারে আগে যে তার মনোকষ্টের ভাবনা আছে, তো তাকে যদি কাউন্সিলিং করে এবং ঔষধ খাওয়ায় তার সেই মনোকষ্ট দূর করে যায়। ধরেন একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, কোনো কারণে সে মেয়েটার টাকা খেলো, ছেলেটা অন্যত্র সে মেয়েটা এমন বিমর্ষ হয়ে পড়লো যে সে আর কারোর সাথে কথা বলে না। এই ভাবনার এই মেয়েকে যদি ওষুধ খাওয়ানো যায় সে এখান থেকে বেরিয়ে আসতে পারে। এরকম বিভিন্ন বিষয়। কেউ আছে অসুখের কারণে তার এত অসুস্থতা সে আর বেঁচে থাকতে চায় না, সেজন্য ঔষধ আছে। আবার কেউ আছে, কেউ ভৎসনা করছে, সে এত কষ্ট পেয়েছে ওই কষ্ট থেকে সে আত্মহত্যা করতে চায়, তারও ঔষধ আছে। মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ 11টি সুপারিশ তুলে ধরেছে আসল ফাউন্ডেশনের প্রতিবেদনে। এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে একা না রাখা, ক্রাইসিস সেন্টার ও হটলাইন চালু করা, সব শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ করা। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ হতাশ হলে ঠুনকো কারণে নিজের আবেগ ধরে রাখতে পারে না, তখন তিনি নিজেকে একা মনে করে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। আপাতত দৃষ্টিতে অন্যদের কাছে মৃত্যুর কারণ ছোট মনে হলেও ওই কারণ ওই ব্যক্তির জন্য অনেক বড় কারণ হয়ে সামনে এসেছিল। ওয়েবিনারে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আজহারুল ইসলাম বলেছেন, বিষণ্ণতা থেকেই মূলত মানুষ আত্মহত্যা করে। দুশ্চিন্তা, উদ্বেগ থেকে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মহত্যার কারণগুলো যতই তুচ্ছ হোক না কেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির কাছে তা অনেক বড় একটি ঘটনা।